এই শনিবার রবিবারের পর সোমবারটা কেন চলে আসে? আরে সোমবারের দিনটা না বড্ড বাজে হয়। এই দুদিন ছুটি কাটানোর পর সোমবার অফিসে আসতে ইচ্ছে করে না। বরুণ এত তাড়াতাড়ি অফিস এলো, এত সকাল সকাল। আজ সবার কপালে একটা দুঃখ আছে। ও আরে তোমরা সবাই এত তাড়াতাড়ি, তাও সোমবারের মতো দিনে? ব্যাপারটা কি? আমাদের কথা বাদ দিয়ে তোর কথা বল। তুই এত সকাল সকাল বরুণের ঘরে কি করছিলি? ও ওটা ওটা কিছু নয়, বরুণ আমাকে কুমার বিল্ডারের অডিটটা করতে বলেছিল। ও ছুটির মধ্যে আমি কাজ করে ফেলেছিলাম, শুধু ফাইল রাখতে গিয়েছিলাম। সুনিধি, প্লিজ ভালো মেয়ে সাজাটা বন্ধ কর, না হলে তোর জন্য বসের সামনে আমাদের সবার ইমপ্রেশন তো ডাউন হয়ে যাবে। শোনো, তুমি এখানেই দাঁড়াও। বাবু আছে? কে এসছে রে যে বাবুকে নাম ধরে ডাকছে? আরে স্যুটবুট পরে কেউ একজন দেখা করতে এসেছে। কি নাম ওর? নাম কি? বলে দাও যে শেখর। শেখর। বাবু কোথায়? ও শেখর স্যার, তাও আবার আমাদের চত্বরে? ভাই তাহলে তো আমাদের জায়গার দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা স্কোয়ার ফিট হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে তোমার বাজে কথা শুনতে আসিনি বাবু। আরে জানি কেন এসেছেন, টেনশন নিচ্ছেন কেন? সব হয়ে যাবে। কি হয়ে যাবে করছো? ৩ দিন কেটে গেছে, বরুণ এখনো বেঁচে আছে। বেঁচে এই জন্যই আছে কারণ ওর শ্বাস এখনো চলছে, কিন্তু আজ সন্ধ্যেবেলাতেই ওর শ্বাস নেওয়ার স্টক শেষ করে দেওয়া হবে। বাক্কা, আজ ওকে ঠিক মারবে তো? মেরে ফেলবো এটা একদম বলতে নেই। বলো পৃথিবীর বোঝা কম করে দেব, এইটা বলতে হয়। গুড মর্নিং বস। গুড মর্নিং বস। গুড মর্নিং বস। ভেরি গুড মর্নিং। হাই সুইটহার্ট। সুইটহার্ট বলো না আমাকে, তাহলে কি বলবো? মেরি জান। সরি বলো। সরি বেবি, একটা কাজে আটকে গেছিলাম আর তাই অফিসে আসতে দেরি হলো। আচ্ছা, কাজ এতটাই ইম্পর্টেন্ট ছিল যে আমার মিস কলের একটা রিপ্লাই দেওয়া যাচ্ছিল না? সুনিধি, আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছি, সেই ব্যাপারে যেটা আমরা এই অফিসে করার কথা ভাবছি। সুনিধি, কাজটা ততটা সোজা নয় যেটা আমরা ভেবেছিলাম। ওরা খুব বিপজ্জনক লোক, ওদের হাত অনেক ওপর পর্যন্ত আছে। কিন্তু আমার বরুণ, কথাটা শেষ করতে দাও। আমাদের প্রাণের ঝুঁকি রয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি এটা চাই না যে আমার জন্য তোমার কিছু হোক। তোমাকে খুব ভালোবাসি আমি। বরুণ, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি আমি না। জানি ওদের হাত থেকে তোমাকে বাঁচানোর একটাই রাস্তা আছে।
বরুণ, কি করছো তুমি এটা? বরুণ থামো, বরুণ থামো বলছি কিন্তু। আরে স্যার তো দেখছি এখানে আত্মহত্যা করেছেন। কিন্তু আমরা তো গুলির আওয়াজ শুনলাম। আমার মনে হয় সিআইডি কে ডাকা উচিত। হ্যালো, সিআইডি? দেখে তো মনে হচ্ছে যে সুইসাইডের কেস এটা। না স্যার, মানে হ্যাঁ স্যার, এটা দেখলে সুইসাইডের কেসই মনে হবে, কিন্তু আমরা যেটা শুনেছি সেটা অন্য কিছু ছিল। কি শুনেছো তোমরা? স্যার, গুলি চলার শব্দ শুনেছিলাম। কি গুলি চলার আওয়াজ? হ্যাঁ। ডক্টর সালুকে, এর কি গুলি লেগেছে? না দা, এর শরীরে তো গুলি লাগার কোনো চিহ্নই নেই, বরং এর গলাতে এই দড়িটার ফাঁসের চিহ্ন আছে। আমার তো মনে হচ্ছে না এই লোকটি গুলির কারণে মরেছে। রুমের মধ্যে গান পাওয়া গেছে? না স্যার। ডক্টর, কোথাও কোনো গান পাউডারের চিহ্ন? না, গান পাউডার তো কোথাও পেলাম না। রুমের মধ্যে গানও পাওয়া যায়নি, গান পাউডারও না, আর না শরীরের মধ্যে কোনো গুলির চিহ্ন। তাহলে এই লোকগুলো গুলি চলার আওয়াজ কি করে পেল? স্যার, আমার মনে হচ্ছে যে এরা হয়তো টায়ার ফাটার কোনো আওয়াজ শুনতে পেয়েছে, আর সেটা শুনেই মনে হয়েছে গুলি চালিয়েছে কেউ। পঙ্কজ, এটা একটা অ্যাকাউন্টেন্সি ফার্মের অফিস, এটা কোনো গ্যারেজ নয় যেখানে মোটর গাড়ি রিপেয়ার হয়। এই কেসটা তো খুব গন্ডগোলের মনে হচ্ছে। গন্ডগোলের তো বটেই। এতগুলো মানুষ গুলি চলার আওয়াজ শুনেছে, আর এই লোকটার মৃত্যু হয়েছে ফাঁসিতে ঝুলে। এসবের পেছনে রহস্যটা কি? অস্ট্রেলিয়া যাওয়ার আছে। কতজন? আমি একাই যাব, আর আর আজকেই যেতে চাই আমি। ম্যাডাম, এটা অস্ট্রেলিয়া, অমৃতসর নয় যে টিকিট নিলাম আর বসে পড়লাম। ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, আর তার জন্য কম করে 15 দিন লাগে। 15 দিন? না না, যেভাবেই হোক আমি আজকেই অস্ট্রেলিয়া যেতে চাই। আমি আমি ফ্লাইটের টিকিটে 3 গুণ বেশি টাকা দিতে রাজি, কিন্তু আমি আজকেই অস্ট্রেলিয়া যেতে চাই। এত কিসের তাড়া দেশ ছেড়ে যাবার? সিআইডি, আপনারা এখানে? আরে, আমাদের প্রশ্ন আমাদেরকেই করে ফেললে। যাই হোক, উত্তরটাও দিয়ে দাও তাহলে। তুমি এখানে কি কাজের জন্য? আপনারা হঠাৎ আমার পিছু নিলেন কেন? তুমি অকারণে ঘামছিলে, আর তোমার ভয় পাওয়া মুখটা দেখেই আমরা তোমাকে সন্দেহ করেছিলাম। স্যার, আমি দিব্যি খেয়ে বলছি আমি কিছু করিনি স্যার। আজ প্রথমবার কোনো নিরপরাধকে অপরাধীর মতো দৌড়তে দেখলাম। হ্যাঁ, যদি আপনি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে অস্ট্রেলিয়া কেন যাচ্ছেন সব সময়ের জন্য? ভয় পেয়ে। কেন, কিসের ভয়ে? যখন সত্যিটা জানা যেত তখন সবাই আমাকেই সন্দেহ করত বরুণের মৃত্যুর জন্য। কোন সত্যির কথা বলছো তুমি? বরুণ ওর সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। কি? কিন্তু এমনটা কেন করতে যাবে? কি সম্পর্ক ছিল তোমাদের দুজনের? বরুণ আর আমি একে অপরকে ভালোবাসতাম, কিন্তু অফিসে কেউ জানতো না এই ব্যাপারে। ভালোবাসা কোনো অপরাধ নয় নিশ্চয়ই, কিন্তু তোমরা একথা লুকোলে কেন? আমাদের বসের জন্য। শেখর স্যার রুল বানিয়েছিলেন যে অফিসের কোনো স্টাফ একে অপরের সাথে সম্পর্কে জড়াতে পারবে না, আর এমনটা যদি কেউ করে তাহলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো বুঝতে পারলাম, কিন্তু বরুণ আত্মহত্যা করেছিল ফাঁসিতে ঝুলে।
তো তোমায় কেন সন্দেহ করবে কেউ? ফাঁসির ব্যাপারে বলতে পারবো না, কিন্তু বরুণ আমার চোখের সামনে নিজেকেই গুলি করেছিল। যদি সত্যি বরুণ নিজেকে গুলি করে থাকে তাহলে ওর অফিসের কেবিনে গান বা গান পাউডার পাওয়া উচিত, কিন্তু ওখানে আমরা এরকম কিছুই পাইনি। তুমি এখনো আমাদের কিছু লুকোচ্ছ। সত্যি কথা বলো, না হলে তোমাকে এখনই আমাদের গ্রেফতার করতে হবে। না স্যার, অ্যাকচুয়ালি বরুণ আর আমি রোজ অফিসে ভিডিও চ্যাট করতাম, ওর কেবিন থেকে আর আমি আমার ডেস্ক থেকে। সেদিনও আমরা যখন ভিডিও চ্যাট করছিলাম, ও খুব ডিস্টার্ব মাইন্ডে ছিল। ও হঠাৎ বন্দুক বের করলো আর নিজের ওপর গুলি চালালো। অফিসে গুলির আওয়াজ সবাই শুনেছে, কিন্তু আমরা যখন সবাই ওর কেবিনে পৌঁছলাম তখন ও ফাঁসিতে ঝুলছিল। এটা দেখে আমিও খুব অবাক হই। তুমি ওকে গুলি চালাতে দেখেছিলে? স্যার, আমার তো মনে হচ্ছে এই মিথ্যে কথা বলছে। আমাদের ওনার ভিডিও চ্যাটিং এর রেকর্ডিংটা চেক করা উচিত। রেডি, ভিডিও চ্যাটিং ইন্টারনেটে লাইভ আসে, ওর কোনো রেকর্ডিং হয় না। যতদিন না এই কেসটা সলভ হয় তুমি এই শহর ছেড়ে বাইরে কোথাও যাবে না। আর এই কেসটা সলভ করার রাস্তা ফরেনসিক ল্যাব থেকেই পাওয়া যাবে। আরে হলোটা কি, এত চিন্তিত কেন? আরে দুশ্চিন্তা করবো না তো কি করব? আরে আমি কি করলাম ভাই? আরে তুমি কিছু করনি শালুকে। ব্যাপারটা এখানে বরুণের মৃত্যুকে কেন্দ্র করে। বরুণের অফিসের লোকেরা গুলি চালানোর শব্দ শুনতে পেয়েছে, তারপরে ভেতরে যখন গেছে তখন ওরা দেখেছে যে বরুণ গলায় দড়ি দিয়ে ঝুলছে। পরে জানা গেছে বরুণের সাথে সুনিধির অ্যাফেয়ার আছে, আর সুনিধি এই অফিসেই কাজ করত। আর বরুণ উদার হয়ে তার নিজের সমস্ত সম্পত্তি এই সুনিধির নামে লিখে দিয়েছে। কিন্তু বিনিময়ে সুনিধি কি করলো? ও এ দেশ থেকে পালানোর চেষ্টা করছিল। আরে অদ্ভুত ব্যাপার ভাই, যখন বরুণ নিজের সমস্ত সম্পত্তি সুনিধিকে লিখে দিয়েছিল আর নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিল, তখন ও দেশ ছেড়ে পালানোর কি দরকার ছিল? গোলমালটা তো ওখানেই শালুকে। সুনিধির কথা অনুযায়ী ও ওই সময় এই বরুণের সঙ্গে ভিডিও চ্যাটিং করছিল, লাইভ ভিডিও চ্যাটিং। আর ও নিজের চোখে দেখেছিল যে ও নিজেই নিজেকে গুলি করছে। ভীষণ আশ্চর্য মেয়ে তো। বরুণকে ভালোবাসতো, আবার নিজের চোখের সামনে বরুণকে আত্মহত্যাও করতে দিল। বিষয়টা হলো এই যে সুনিধির বক্তব্য, ভিডিও চ্যাটিং করার সময় ও বরুণকে নিজের উপর গুলি চালাতে দেখে, আর গুলির আওয়াজ অফিসের সমস্ত স্টাফ শুনেছে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা একটা কথা বলো, একটাই লোক একই সময়ে দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কি করে আত্মহত্যা করতে পারে বলো তো? সেটাই তো কথা ডক্টর শালুকে। নিজেকে নিজে গুলি মারলো, আবার গলায় দড়ি দিয়ে ঝুলেও পড়লো। আরে এটা তো বড় কনফিউজিং। শালুকে, তুমি জোর দিয়ে বলতে পারো যে বরুণ আত্মহত্যাই করেছে? আত্মহত্যা? দেখো বস, আমি বরুণের লাশটাকে খুব ভালো করে পরীক্ষা করেছি, আর পরীক্ষা করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছাই যে বরুণের মৃত্যু অক্সিজেনের সাপ্লাই বন্ধের কারণে হয়েছে। তাহলে তুমি সোজা করে বলছো না কেন যে দড়িতে ঝুলবার সময় ওর মৃত্যু হচ্ছে? হয়তো। হয়তোর মানেটা কি? হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারো না? দেখো বস, বিশ্বাসের সঙ্গে আমি এই কথাটা বলতে পারি যে বরুণের গুলি লাগেনি, ব্যাস। তাহলে কি লেগেছে? এখন দড়িতে ঝোলার কারণে হয়েছে না অন্য কোনো কারণে, সেটা আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারবো না। কিন্তু ডক্টর শালুকে, এই বরুণের গলায় যে দড়ির দাগটা রয়েছে তার থেকে তো আমরা নিশ্চয়ই কিছু জানতে পারি। ব্যাপারটা এত সহজ আর পরিষ্কার নয় ফ্রেডি। দেখো, এটাও হতে পারে যে কোনো একজন এর গলা টিপে ধরার আগে মুখে কাপড় চাপা দিয়েছে, আর এ দম আটকে গেছে, আর তখনই মারা গেছে। আর তারপর মারা যাবার পর এর লাশটাকে নিয়ে গিয়ে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। গলাতে তো দড়ির চিহ্নটা সেই রকমই আসবে, সে ও নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলুক বা কেউ ওর মৃত্যুর পরে দড়িতে ঝুলিয়ে দিক, গলায় চিহ্নটা তো একই আসবে। ওর মৃত্যু অক্সিজেনের অভাবে হয়েছে, অক্সিজেনের অভাবের কারণে। তাহলে কি বরুণের গলা চেপে ধরা হয়েছিল, নাকি নিজেই চেপে ধরেছিল? আত্মহত্যা নাকি খুন? স্যার, কিছু জানতে পারলেন যে আসল খুনি কে?
আমরা এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি যে এটা খুন না আত্মহত্যা, কিন্তু যেভাবেই হোক আমরা এই কেসটাকে সলভ করেই ছাড়বো। আর যদি বরুণকে খুন করেই থাকে তো আসল খুনিকে শাস্তি দিয়ে তবে ছাড়বো। আর তার জন্য আপনাদের সাহায্য দরকার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি ধরনের সাহায্য? আপনারা আমাদের এটা বলবেন যে আপনারা যখন সকালে অফিসে এসেছিলেন তখন কি হয়েছিল, আর প্লিজ হ্যাঁ একটু ডিটেলসে বলবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি। আজ সকালে যখন আমরা অফিসে এলাম তার কিছুক্ষণ পরেই বরুণ এলো। আসার পরেই ও সোজা নিজের কেবিনে চলে যায়। ওর সাথে অন্য কেউ ছিল? না, ওর সাথে কেউ ছিল না, ও একাই ছিল। আরে স্যার তো দেখছি আত্মহত্যা করেছেন। কিন্তু আমরা তো গুলি চলার আওয়াজ শুনেছিলাম। আমার মনে হয় সিআইডি কে ডাকা উচিত। বরুণকে নিচে নামাও তাড়াতাড়ি, কাম অন ফাস্ট। এসো। আস্তে আস্তে। তো তোমরা সবাই বরুণের লাশটা নিচে নামানোর জন্য টেবিলটা টেনে নিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা সবাই যখন এখানে এই কেবিনের মধ্যে এসেছিলে তখন এখানকার অবস্থা কেমন ছিল? আমি বলতে চাইছি যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে উলটপালট হয়েছিল, কিংবা এই টেবিল যেটা এইখানেই আছে এখানে ছিল না তখন কোনো কিছু? না স্যার, সব জিনিসই ঠিকঠাক ছিল, কিন্তু এই টেবিলটা ওই দেওয়ালের দিকে একটু বেশি সরানো ছিল। স্যার, সালুকে স্যার বলছিলেন যে বরুণের নোকের তলা থেকে উনি কাঠের আর কাঠের পালিশের কিছু অংশ পেয়েছেন। পঙ্কজ, এই টেবিলের ওপরে বা নিচে দেখো তো কোনো আঁচড়ের দাগ পাও কিনা। স্যার, হ্যাঁ, এখানে নখের দাগ রয়েছে, দেখে মনে হচ্ছে কেউ আঁচড়ে দিয়েছে। আঁচড়ের দাগ? হ্যাঁ, পঙ্কজ বাইরে এসো। তার মানে হয়তো বরুণ এখানে এই চেয়ারে বসেছিল এইভাবে, আর খুনি পেছন থেকে আক্রমণ করেছিল, গলা টিপে মারার চেষ্টা করেছিল হয়তো। তাই বরুণ নিজেকে বাঁচানোর জন্য এই টেবিলটাকে এইভাবে ধরেছিল আর নিজের দিকে টেনেছিল, আর সেই কারণেই ওর নখের আঁচড় টেবিলের নিচে পড়েছিল। স্যার, এটার মানে হচ্ছে যে খুনি বরুণকে গলা টিপে প্রথমে মেরেছে, তারপরে এই দড়িটা দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছে। স্যার, এই বরুণ একজন অ্যাকাউন্টেন্ট ছিল, একজন সাধারণ অ্যাকাউন্টেন্টকে এভাবে মারার কারণ কি হতে পারে? মরার কারণটা জানতে পারলেই রহস্যটা নিজে থেকেই সমাধান হয়ে যাবে। আচ্ছা, বরুণকে কে মারতে পারে? তোমাদের কাউকে সন্দেহ হয়? না স্যার, আমাদের উপর সন্দেহ নেই। আমরা স্যার এই ব্যাপারে কিচ্ছু জানি না। এই অ্যাকাউন্টেন্সি ফার্মের মালিক কে? মিস্টার শেখর। মিস্টার শেখর? হ্যাঁ। শেখরের সাথে দেখা করতে হবে। পঙ্কজ, মিস্টার শেখরকে ইমিডিয়েট আমাদের ব্যুরোতে ডেকে পাঠাও। বরুণ খুব সৎ ছেলে, আমার সব থেকে ভালো স্টাফ, আর আমি ওকে ভরসাও করতাম স্যার। একটা কথা বলো, বরুণের যখন মৃত্যু হলো তুমি কোথায় ছিলে? আসলে সেই সময় আমার একটা আর্জেন্ট মিটিং ছিল স্যার, আর আমি তাতেই ব্যস্ত ছিলাম। আর এটা শুনে আমি অত্যন্ত শকড যে বরুণ আত্মহত্যা করেছে। আপনাকে এটা কে বলেছে যে বরুণ আত্মহত্যা করেছে? স্যার, আমি তো এটাই শুনলাম যে ও গলায় দড়ি দিয়ে নিজেই ঝুলে পড়েছে, তো আমি ভাবলাম যে ও আত্মহত্যাই করেছে। আমি কি কিছু ভুল বলছি স্যার? আমাদের সন্দেহ যে ওকে খুন করা হয়েছে। আরে শেখর বাবু, আপনি এত ঘামছেন কেন? কেন আপনি এত নার্ভাস কেন? না না স্যার, কি সব কথা বলছেন? আমি নার্ভাস কোথায়? আমি তো আপনাকে প্রথমেই বললাম বরুণ খুবই ভালো ছেলে ছিল, আর এই সব কথা আপনি সমস্ত স্টাফকেও জিজ্ঞেস করতে পারেন, সবাই ওকে পছন্দ করতো। আমি নার্ভাস নই স্যার, কিন্তু একটু টেনশন হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বরুণের কোনো বিশেষ শত্রু যে ওকে খুন করতে পারে? না না স্যার, আমি তো আপনাদের আগেই বললাম যে ও খুব ভালো মনের ছেলে ছিল। ওর শত্রু কি করে হবে? ও তো শুধু নিজের কাজটুকুই ঠিক করে করতো, সেই কারণে আমি ওকে প্রত্যেক বছর প্রমোশন দিতাম। শেখর বাবু, এরকম হয়নি তো যে আপনার কোনো ক্লায়েন্ট বরুণকে মেরে দিয়েছে? না, আমি এটা বলতে চাইছি যে কোম্পানির সমস্ত বড় ক্লায়েন্টদের বরুণই তো সামলাতো, তাই না? তাই তো? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আমি তো কখনো কোনো ক্লায়েন্টকে বরুণের উপর অসন্তুষ্ট হতে দেখিনি, আর ইনফ্যাক্ট ওনারা রিকোয়েস্ট করতেন যে বরুণই যেন ওদের কাজটা সামলায়। আচ্ছা, তাহলে আপনার কোনো ক্লায়েন্ট বরুণকে মারেনি, আর কেউই যখন মারেনি তাহলে
কে মারতে পারে বরুণকে? কে মারতে পারে? শেখর বাবু, আগে স্যার। চিন্তা করবেন না, আপনার সব থেকে প্রিয়, সব থেকে ভালো এমপ্লয়ির খুনিকে আমি অবশ্যই খুঁজে বের করব। নিশ্চয়ই নিশ্চয়ই চিন্তা স্যার। করবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আপনি যেতে পারেন। আমি থ্যাংক ইউ। শেখরই যখন অফিসের মালিক, তাহলে এইভাবে নিজের অফিসে লুকিয়ে আসার কি দরকার ছিল? হ্যাঁ স্যার, তাও এত রাতে যখন এই অফিসের ভেতরে কেউ নেই, বরুণের কেবিনে কেন গেল? নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে স্যার। কেবিনে তো কেউ নেই। স্যার, ওকে তো আমরা কেবিনের ভেতরে ঢুকতে দেখেছিলাম। নিখিল, জানলাটা চেক করো স্যার। স্যার, ভেতর থেকে বন্ধ। তার মানে ও কেবিনের বাইরে যায়নি। তাহলে গেলটা কোথায়? এক কাজ করো, কেবিনটা সার্চ করো, এখানেই আছে কোথাও। আওয়াজটা কোত্থেকে হলো? ভেতর থেকে স্যার। আরে, লুকোচুরি খেলা হচ্ছে আমাদের সাথে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। চলে এসো, বাইরে এসো, বাইরে এসো। আমি কিছু করিনি স্যার। স্যার স্যার স্যার, ক্লোরোফর্ম, সুসাইড নোট। আমি কিছু করিনি স্যার, আমি দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। আচ্ছা, বরুণকে খুন করে আত্মহত্যা বলে চালাতে চাইছিলিস কেন? না, আসলে বরুণ একটা রহস্যের ব্যাপারে জানতে পেরেছিল। কিসের রহস্য? এই লুকোনো দরজার পেছনে লুকোনো কিছু বিশেষ ফাইলের ব্যাপারে। আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা সরিয়েছি, আর সেটাও জানতে পেরেছিল। ও আমার পর্দা ফাঁস করতে চেয়েছিল, সেই কারণে আমি ওকে মারার সুপারি বাবুকে দিয়েছিলাম। ও, ওঠ, নিয়ে যাও। বরুণের খুনটা বাবু এইভাবেই প্ল্যান করেছিল। বাবু বৃষ্টিতে ভিজে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছিস, হ্যাঁ? চল বেরোয়, চল, ওখানেই শেখবো তোকে। তাহলে এই পুরস্কার দাও নিজের কোম্পানির সব থেকে ভালো এমপ্লয়িকে। হ্যাঁ, মালিক না তুমি? অ্যাক্টর হয়ে যাও, অ্যাক্টর। দেখেছো কিভাবে একটা নাটক সাজাচ্ছিল বরুণের মৃত্যুর ওপর? স্যার, আই এম ভেরি সরি স্যার। আসলে
সেদিন আমার মাথা খারাপ হয়ে গেছিল। তোমার মাথা খারাপ হয়ে গেছিল আর তুমি আমারও মাথা খারাপ করে দিয়েছিলে। তুমি কোনো দুধের শিশু নও। টাকা নিয়েছিলে তুমি শেখরের কাছ থেকে বরুণকে খুন করার জন্য। স্যার, আমি কারোর খুন করিনি স্যার। মিথ্যে কথা বলবে না। বরুণের কেবিন থেকে আমরা ক্লোরোফর্মের বোতল আর সুইসাইড নোট পেয়েছি, আর সেই লেখার সঙ্গে তোমার হ্যান্ডরাইটিং ম্যাচ করেছে। আমি সত্যি বলছি স্যার, আমি ওই রাতে বরুণকে খুন করতে গিয়েছিলাম, কিন্তু আমার প্ল্যান ছিল যে গলা টিপে ওকে ঝুলিয়ে দেব, কিন্তু আমি যখন ওকে মারতে গেলাম ও তার আগেই মারা গেছিল। ও লাশটা ঝুলেছিল স্যার। গল্প তৈরি করা বন্ধ বন্ধ করো, গল্প তৈরি করা। স্যার আমি সত্যি বলছি, আমি তো একটা মুখোশ পরা লোককে সিঁড়ি দিয়ে ওপরের দিকে পালাতে দেখেছিলাম। বরুণের অফিসে যাওয়ার আগেই ওর কাজ শেষ হয়ে যাবে। তার আগে এই ক্লোরোফর্ম শুকিয়ে ওকে অজ্ঞান করব, আর এই সুইসাইড লেটারটা ওর টেবিলের ওপর রেখে দেব। বাহ বাহ বাবু বাহ, কি আইডিয়া! কেউ সন্দেহ করতে পারবে না যে বরুণের খুনটা তুই করেছিস। দারুণ প্ল্যান। কিন্তু স্যার, আমি ওর মুখটা দেখতে পাইনি। স্যার, আমি স্বীকার করছি যে বরুণকে মারার জন্য আমি বাবুকে সুপারি দিয়েছিলাম, কিন্তু বাবু তো বরুণকে মারেনি। আমি ছাড়া পেয়ে যাবো তো স্যার? চুপ! তুমি ছাড়া পেয়ে যাবে না? খুন নিজে করনি তো কি হয়েছে? খুনের ষড়যন্ত্র তো করেছিলে, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, বুঝেছ? স্যার, ওই মুখোশ পরা লোকটা কে সেটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ স্যার, বাবু বলেছে যে গুলি থেকে বাঁচার জন্য ও যখন নিচু হয় তখন পেন ড্রাইভ আর হেডফোনের জ্যাক কম্পিউটার থেকে খুলে যায়, কিন্তু ক্রাইম সিন থেকে তো আমরা কোনো পেন ড্রাইভ পাইনি। কিন্তু প্রিয়াঙ্কা তো বলেছিল যে আচ্ছা, তাহলে এর মানে হলো ওই পেন ড্রাইভটা সুনিধির কাছে আছে। মিস সুনিধি, কি হয়েছে স্যার? অনেক কিছু ঘটেছে আর তুমি অনেক কিছুই লুকিয়েছো আমাদের। আমি ঠিক বুঝতে পারলাম না। আমরাও এখনো অনেক কিছু বুঝিনি, এবার তুমি আমাদের বোঝাবে। কি? এই যে যখন প্রিয়াঙ্কা দেবী আমাদের বরুণের মৃত্যুর সব কথা বলছিলেন, তখন উনি এটাও বলেছিলেন যে তুমি বরুণের কেবিনে কিছু তোলার জন্য নিচু হয়েছিলে, হ্যাঁ কি না? ওটা আমি স্যার। এটাই তোমার পক্ষে ভালো, যা কিছু জানো সত্যি সত্যি বলে দাও, না হলে কিন্তু অ্যারেস্ট করবো তোমায়। এক মিনিট। স্যার, আমি এটা তোলার জন্য নিচু হয়েছিলাম। কি আছে এটায়? শেখরের সব কুকর্মের প্রমাণ। নিজের ক্লায়েন্টদেরকে ফাঁসিয়ে যে লক্ষ লক্ষ টাকার হিসেব নয়ছয় করেছিল, সেই সমস্ত কিছু ডিটেলস বরুণ এতে ডাউনলোড করে নিয়েছিল। ওই দিন গুলির আওয়াজ শুনে আমরা সবাই কেবিনের দিকে দৌড়ই। ব্যাস সেই সময় টেবিলের পাশে আমি এটা পড়ে থাকতে দেখি। আমি ভাবলাম হয়তো এটার জন্যই ওর মৃত্যু হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছিলাম। তুমি এই পেন ড্রাইভ আমাদের আগে দাওনি কেন? হ্যাঁ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কিচ্ছু মাথায় আসছিল না আমি কি করব, কোথায় যাব। কারণ এই পেন ড্রাইভের মধ্যে আরো অনেক কিছু আছে। কি আছে? আপনারা নিজেরাই দেখুন। আমাকে গুলি ছুটতে দেখে ভয় পেয়ে গেলে তো? মজা করছিলাম। আমি আজ অফিসে সবার সামনে এটা স্বীকার করতে চলেছি যে আমি সুনিধিকে ভালোবাসি। আর এবার তুমি একটা কাজ করো, অফিসের সবাইকে নিয়ে আমার কেবিনে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এর মানে দাঁড়াচ্ছে বরুণ তোমার সাথে লাইভ চ্যাটিং করেনি সেদিন, ও নিজের আগে থেকে রেকর্ড করা সুইসাইড ভিডিও চালিয়েছিল।
কিন্তু স্যার গুলি চলার আওয়াজটা কোথা থেকে এসেছে? একটু একবার রিওয়াইন্ড করো তো। ইয়েস স্যার। এক মিনিট, এখানেই পজ করো একটু। এইখানেই বাবুর হাত লেগে কানেকশন খুলে যায়, আর গুলি চালানোর আওয়াজটা স্পিকারের মাধ্যমে সবাই শুনতে পায়। আমার বরুণ তো হয়তো জানতেও পারেনি যখন এই রেকর্ডেড মেসেজটা চলছিল তার আগেই ওর মৃত্যু হয়ে গেছে। বাবুর স্বীকারোক্তি অনুযায়ী ওই খুনি জানলা দিয়ে ওপরের দিকে চলে গেছিল। তার মানে দাঁড়াচ্ছে যে ও ছাদ দিয়েই পালিয়েছিল। নিখিল, স্যার ওয়াচম্যানের কাছে খোঁজ করো এই ঘটনার পরে এখান থেকে কেউ বাইরে গেছিল স্যার। কিনা। ততক্ষণে আমরা ছাদটা দেখে আসি। স্যার, বরুণের জানলার ওপরে ছাদের এই অংশটা পড়ে। ও, এই জায়গাটার ঠিক নিচেই বরুণের কেবিনের জানলাটা। স্যার, এই দেখুন এই চিহ্নটা, দেখে মনে হচ্ছে কেউ দড়ি ধরে টেনেছে। হ্যাঁ, তার মানে খুনি প্রথমে এই ছাদে এসেছিল আর এই দড়ি বেয়ে নিচে বরুণের অফিসে ঢুকেছিল, আবার পরে সেই দড়ি বেয়েই এখানে এই ছাদে চলে এসেছিল, তারপরে সবার নজর এড়িয়ে পালিয়েও গেছিল এখান থেকে। স্যার স্যার ওয়াচম্যান কাউকে বাইরে যেতে দেখেনি স্যার। ও, তার মানে হচ্ছে এই খুনিটা অফিসের স্টাফেদের মধ্যেই কেউ। কিন্তু স্যার ওয়াচম্যান এই অফিসের বাইরে কালকে রাতে একজনকে ঘোরাঘুরি করতে দেখেছিল। যখন আমি ওকে বাবুর ছবিটা দেখাই তখন ও চিনতে পারে স্যার। স্যার ওটা বাবুই ছিল। হ্যাঁ স্যার, বাবু তো দেওয়ালের ভেতরে গোপন আলমারিতে লুকিয়ে বসেছিল আর সবার চলে যাওয়ার পরে নিজের জায়গা থেকে পালিয়েছিল। বাবুর ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু খুনি যে এই ছাদ থেকে পালিয়েছিল তার আসার কোনো না কোনো চিহ্ন এখানে তো অবশ্যই থাকতে হবে। এই ছাদটাকে ভালো করে চেক করো। স্যার, হ্যাঁ পুরবি, স্যার দেখুন এখানে কিছু পোড়ানো হয়েছে। এই পোশাকের টুকরো খুনেরই। খুন করার পরে ও এখানে ছাদে এসেছিল পোশাক বদলানোর জন্য, আর এই প্রমাণটাকে পোড়ানোর চেষ্টাও করেছে, কিন্তু তাড়াহুড়োতে এইটাকে পুরোপুরি পুড়ে যাওয়ার মতো সময় দিতে পারেনি। এটা কি বেস্ট ড্রেসওয়ালা? স্যার এখান থেকে তো ফিল্মের শুটিং আর নাটকের জন্য ড্রেস ভাড়া দেওয়া হয়। দেখা যাক কে সেই খুনি যে এই খুনটাকে নাটকের অংশ মনে করছে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিন্তু আমি কি করেছি স্যার? এই ট্যাগটা একটা ড্রেসের, আপনার দোকানেরই। আমাদের শুধু এটা বলুন, কালকে কেউ এখান থেকে একটা জ্যাকেট আর মাস্ক নিয়ে গেছে? হ্যাঁ স্যার, একটা লোক তো এসেছিল, কিন্তু ও এটা ভাড়ায় নেয়নি, কিনে নিয়েছিল। যেই করেছিল সে খুব চালাক স্যার। যদিও এই ড্রেসটা ভাড়া করে নিত তাহলে নাম নাম্বার ঠিকানা সব লেখাতে হতো, সেজন্য কিনে নিয়েছিল। তার মুখটা নিশ্চয়ই আপনার মনে আছে? না স্যার, মুখটা তো মনে নেই, কিন্তু হ্যাঁ ও অনেকক্ষণ ফোনে কথা বলছিল। ও কোনো হিসেব নিকেশের কথা বলছিল। হিসেব নিকেশ? হ্যাঁ, ডেবিট ক্রেডিট, আর ও বারবার অ্যাকাউন্টের কথা বলছিল।
নিশ্চয়ই বরুণের অফিসের কোনো কর্মচারী হবে। কিন্তু স্যার ওই লোকটা যে কে সেটা আমরা কি করে বুঝবো? এই মুখোশটা পরে খুনি খুন করে পালিয়েছিল। এবার এই মুখোশটাই ওর মুখোশ খুলে দেবে। স্যার, আমাদের সবার ব্লাডের স্যাম্পল নেওয়া হচ্ছে কেন? এতে আপনাদের ডিএনএটা জানা যাবে। আমরা এ কথাটা জানতে পেরেছি যে বরুণকে খুন করা হয়েছে। এও জানতে পেরেছি যে খুনি কালো মাস্ক আর জ্যাকেট পরেছিল, আর তারপরে সে ওই মুখোশটাকে ছাদে পোড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই মুখোশটা পুরোপুরি পড়েনি। আর ওতে লাগা ঘাম থেকে আমরা খুনির ডিএনএ পেয়ে গেছি। খুনি এই অফিসের স্টাফেদের মধ্যেই কেউ। আমরা শুধু এটাই জানতে চাই যে এই খুনিটা আসলে কে। তা মাত্র 10 মিনিট, 10 মিনিটেই এই ডিএনএ ম্যাচ করে যাবে। আর এর মধ্যে যে কেউ খুনি হোক সে ঠিক ধরা পড়বে। 10 মিনিট। ওকে ডক্টর। তুমি তুমি আর তুমি যাও। তুমিও বাইরে যেতে পারো। তোমরা দুজনও বাইরে যাও। তুমিও যেতে পারো এবার। তুমিও যাও। তুমি যেতে পারো, যাও। তোমরা দুজনও বাইরে চলে যাও। তোমরা দুজনে এবার যেতে পারো। তুমিও যেতে পারো। কে? নাম কি তোমার? আমার নাম ধবল 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 ধবল। আরে নিখিল, রুমালটা দাও একে। হ্যাঁ। ঘামটা মুছে নাও, ঘাম হচ্ছে। ঘাম? হ্যাঁ। এ নাও। ধরা পড়ার ভয়তে অপরাধীরা মাঝে মাঝেই ঘামতে থাকে। এ নাও। মুছে নাও। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি মরতে খুব ভয় পাই স্যার। আমি ফাঁসিতে ঝুলতে চাই না স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। ডক্টর সালুকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ডিএনএ টেস্টের নাটকটার জন্য। নাটক? এটা নাটক ছিল? হ্যাঁ, নাটক। কারণ ওই মাস্কটা খুব বাজেভাবে পুড়ে গেছিল, সেটা থেকে কোনো ডিএনএ পাওয়া যায়নি। আর এমনিতেই 10 মিনিটে কোনো ডিএনএ ম্যাচ করানো যায় না দোস্ত। এবার বল, বরুণকে খুন কেন করেছিলিস তুই? হ্যাঁ বল। স্যার, ওর কথায় আমি বরুণকে খুন করি। আমি ওকে খুব ভালোবাসতাম, সেই জন্য আমি বরুণকে মেরে ফেলেছি স্যার। আচ্ছা, আর সেই জন্যই আজকে ও অফিসে আসেনি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
প্রিয়াঙ্কা, সাবধানে, ওর যেন গুলি না লাগে। একটা এগোবে না, না হলে ওকে গুলি করে দেব। প্রিয়াঙ্কা, চুপচাপ নিজেকে সারেন্ডার করে দাও। সবার বন্দুকগুলো নিচে ফেলে দাও বলে দিচ্ছি। বাঁচাও! চালাও গুলি। তোমার বন্দুকে যতগুলো গুলি ছিল সেগুলো তুমি শেষ করে দিয়েছো। মিস প্রিয়াঙ্কা, তুমি একটা নামী অ্যাকাউন্টিং ফার্মে সিনিয়র অ্যাকাউন্টেন্ট ছিলে, ভালো ক্যারিয়ারও ছিল তোমার, কিন্তু তোমার বস বরুণকে খুন তুমি কেন করলে? বদলা বদলা নিতে চেয়েছিলাম আমি ওর থেকে। ওর জন্যে আমার রাতের ঘুম উড়ে গেছিল। ঘৃণা করি আমি ওকে, ঘৃণা। নিজের বন্ধুকে এত ঘেন্না করার কারণ? ও তোমার কি ক্ষতি করেছিল? বরুণ আমার সব থেকে বড় স্বপ্নটা আমার থেকে কেড়ে নিয়েছিল। সেই স্বপ্নটা যেটা আমি 10 বছর ধরে দেখে আসছি। কিরকম স্বপ্ন? প্রমোশনের স্বপ্ন। প্রমোশনের আসল ভাগিদার তো আমি ছিলাম, কিন্তু মিস্টার শেখর সেটা বরুণকে পাইয়ে দিল। ওই কেবিনটা যেটাতে বরুণ বসতো সেটা আমার হওয়া উচিত ছিল। 10 বছর ধরে আমি আমার প্রমোশন হওয়া স্বপ্নটা দেখছিলাম, যে আমার প্রমোশন হবে আর এই কেবিনটা আমি পাবো আর আমি ওই চেয়ারটায় বসবো। কিন্তু বরুণ যোগ্য ছিল, পরিশ্রমী ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি ওর থেকে 1 বছরের সিনিয়র ছিলাম। আর যখন 3 মাস আগে ওর প্রমোশন হয়ে গেল, তখন আমি আর ওই অপমানটাকে মেনে নিতে পারলাম না। আর তাতে তোমার রাগ হয়েছিল, আর তাই তুমি তোমার বয়ফ্রেন্ডকে উস্কিয়েছিলেন যাতে ও বরুণকে খুন করে। আর বরুণের মারা যাওয়ার পরে তুমি প্রমোশনও পেয়ে যেতে, আর ওর ক্যাবিনও, তাই তো? হ্যাঁ, কিন্তু সত্যি বলতে ও একটা 1 নম্বরের আস্ত বোকা। ও আপনাদেরকে সবকিছু আমার ব্যাপারে বলে দিয়েছে। তুমি কি ভেবেছিলে কখনোই ধরা পড়বে না? হ্যাঁ, যদি এই বোকাটা মুখ না খুলতো তাহলে আমি কখনো ধরা পড়তাম না, কারণ আমার পুরো প্ল্যান ছিল, আর সেটা খুব ভালোভাবে। কিন্তু ও সব কিছু শেষ করে দিল, সব কিছুতে জল দিয়ে দিল। দেখেছো তো, খারাপ কাজের পরিণাম খারাপই হয়। প্রিয়াঙ্কার ভালোবাসার জন্য এক নির্দোষকে মেরে দিলে, তারপর দুজনেই ফেঁসে গেলে। নিজের ক্যারিয়ার নিয়ে সবাই এগিয়ে যেতে চায় প্রিয়াঙ্কা, কিন্তু যে রাস্তা তুমি বেছেছিলে সেটা ভুল ছিল। এখন এই রাস্তা তোমাকে অফিসের কেবিনে নয়, সোজা ফাঁসির দড়িতে নিয়ে যাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.